দেশে আসলে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটির পর আমি বলবো রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন চলে এসেছে। মানে পরিবর্তনটির হয়তো আশঙ্কায় আপনি শুক্রবার সারাদিন সারা রাত পার করেছেন, সেই পরিবর্তন হয়তো ঘটেনি কাগজে কলমে, কিন্তু ঘটে গেছে। দেখুন, রাজপথে স্লোগান উঠে গেছে, ওয়াকারনা হাসনাত, হাসনাত হাসনাত। আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তর্কের আলোচনার সূত্রপাত করেছেন যে সেনাবাহিনীর নেতৃত্ব আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে তাদের ওপর চাপ প্রয়োগ করছেন এবং তারা সে চাপ মানবেন না। এই পরিস্থিতিতে আমার মনে হয় রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনটা কি ঘটে গেছে, আমাদের মানে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মানে ওয়াকারুজ্জামানের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই ছাত্র জনতার নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, জুলাই আগস্ট আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। তো এই পরিস্থিতিতে আসলে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর প্রধান হিসেবে এই সেনা প্রধানকে টিকে থাকতে হলে কি করতে হবে? হয় আসলে টিকে থাকতে পারবেন না, তাকে আসলে সরে যেতে হবে, অথবা তাকে আসলে এই হাসনাত আব্দুল্লাহকে সরিয়ে দিতে হবে। এই দুটোর মধ্যে আসলে কোনো অপশন বা এই দুটোর মধ্যে দুটোই নিয়ে পথ চলবার আমার মনে হচ্ছে যে আর কোনো সুযোগ নেই। সেটা শুক্রবারে কাগজে কলমে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন না দেখলেও রাজপথে তার একরকম ফয়সালা হয়ে যেতে দেখেছি, যখন দেখেছি যে রাজপথে এই স্লোগান উঠে গেছে, ওয়াকারনা হাসনাত, হাসনাত হাসনাত। দেখুন, খুব ইন্টারেস্টিং, 11ই মার্চ নাকি হাসনাত আব্দুল্লাহ সহ তাদের দলের আরো দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে, রাজনীতিতে থাকতে না দিলে যে সংঘাতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই সংঘাত সামলানোর মুশকিল হবে এবং সেই সংঘাতের জন্য সেনাবাহিনীকে দায়ী করা হবে। কাজেই সেনাবাহিনী সেটা করতে চায় না, পছন্দ করে না এবং মনে করছে যে হাসনাত আব্দুল্লাহরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা এক রকমের মানে রাজনৈতিক অপরিপক্কতা কিংবা তাদের বয়সের দোষ। কারণ বলা হয়েছে যে মানে যিনি কথা বলছিলেন তিনি বলেছেন 40 বছর ধরে আমি এই বাংলাদেশকে দেখছি, এমন কথা। তো দেখুন, দিন পার হয়ে গেছে, 21শে মার্চ রাতের দিকে, গভীর রাতে মানে 20 মার্চ দিবাগত রাত থেকেই ফেসবুক সয়লাভ হাসনাত আব্দুল্লাহর এই সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে। কিন্তু 21শে মার্চ আমরা রাজপথে ওয়াকারনা হাসনাত স্লোগান দেখলাম, সেনা প্রহরা, সেনা টহল বাড়তে দেখলাম, কিন্তু আমরা যেটা দেখলাম না সামরিক বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া। আমরা তো জানি যে এমনকি ফলকার তুর্ক যখন বলেছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করেছিলেন জুলাই মাসেই যে যদি তারা শক্তি প্রয়োগ করে তাহলে আর শান্তি মিশনে যেতে পারবে না, এবং তার ফলশ্রুতিতেই সরকার পতন ঘটেছে বাংলাদেশে। আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর মানে প্রেস উইং তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে, তারা বলেছে যে সেনাবাহিনীর সাথে জাতিসংঘের কোনো সরাসরি আলাপের কোনো সূত্র নেই। এরকম খুব অ্যাক্টিভ গত কয়েক মাসে আমরা দেখেছি, নানা কিছুতে তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে যে তারা যুক্ত নয়, তাদেরকে দায়ী করা যাবে না, তারা এভাবে যুক্ত তো ওভাবে নয়, এরকম নানা ব্যাখ্যা দেয়। কিন্তু দেখুন, এই হাসনাত আব্দুল্লাহর এমন এক স্ট্যাটাসের পর অফলাইন অনলাইন রাজপথ সরগরম, কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই। এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কথা বলেছেন ছাত্রদের সঙ্গে 11ই মার্চ এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে। আরো কি বোঝা যাচ্ছে? আরো বোঝা যাচ্ছে, দেখুন 11ই মার্চে সেনাপ্রধান এমন বিস্ফোরক মন্তব্য বা এমন বিস্ফোরক অনুরোধ করলেন হাসনাত আব্দুল্লাহদেরকে যেটা তারা কিছুতেই মানবেন না, মানে এখন তারা প্রয়োজনে জীবন দেবেন। তো কি ঘটলো যে 11ই মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করলেন আমাদেরকে এই খবর জানাতে। তার মানে কোনো একটা নেগোসিয়েশন চলছিল, কোনো একটা আলোচনা চলছিল, যে আলোচনায় একটা ফল আসবে বলে ভাবা হচ্ছিল। তো সেই আলোচনা, সেই নেগোসিয়েশন তার মানে ভেস্তে গেছে। তার মানে এখন আর যেই সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছিল হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে, তাদের সঙ্গে আর আলাপের কোনো সুযোগ নাই। তার মানে সেই আলোচনার আর কোনো সুযোগ নাই। সেই সুযোগ যে নাই তা আরো পরিষ্কার হলো যখন হাসনাত আব্দুল্লাহ কাল একটা ট্রেইলার প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পোস্ট পেজে, যেটা আবার ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে মানে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশন পর্ব 1 এরকম করে শেয়ার করা হলো যে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের নমুনা কি। তারা সেখানে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চেয়েছেন তখন এই সেনা প্রধান বলেছেন যে এটা তিনি রাজি না, কারণ 35-40 ভাগ ভোট আওয়ামী লীগের এবং সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আপত্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা আছে, কেন তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে হবে। এবং ছাত্ররা সেখানে হাসনাত আব্দুল্লাহ তার পেজ
যে শেয়ার করলেন যে আসিফ মাহমুদের যে বক্তব্য, সেখানে আসিফ মাহমুদ মানে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি বলছেন সরাসরি যে শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন এক বুক চাপা কষ্ট নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিলেন। দেখুন, তার মানে এই যে সেনাপ্রধানকে আক্রমণ করা হবে, সেনাবাহিনীকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারী হিসেবে ব্যাখ্যা করা হবে, এটা একেবারে, এবং এটা যে এই তারিখে এই দিনে হবে তার জন্য রীতিমতো ফেসবুক পোস্ট, ভিডিও পোস্ট সব রেডি করে তারা একই দিনে নামলো। এবং সেদিনই দেখুন মাহফুজ আলম, আরেকজন উপদেষ্টা যাকে মাস্টার মাইন্ড বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি বলে দিলেন আওয়ামী লীগকে তো আসতে দেওয়া যাবেই না। সেটা তারা বহু দিন থেকেই বলে আসছেন, যে কারণ আওয়ামী লীগের সুতার নাটাই হচ্ছে দিল্লির কাছে আর ঘুরে ওড়ে এই আকাশে। কাজেই এই ভারতের দলটিকে, ভারতপন্থী শুধু বলেন নাই তিনি বলেছেন যে ভারতের ট্রান্সপ্লান্টেড, মানে সম্ভবত তিনি ইমপ্ল্যান্টেড বলতে চেয়েছেন, যে একটা মানে ভারত দিয়ে এখানে ঢোকানো এরকম একটা দলকে তিনি ভারতের হাত দিয়ে বাংলাদেশে বসিয়ে দেওয়া একটা দলকে তারা আর বাংলাদেশের মাটিতে দেখতে চান না। এখন দেখুন সেনাপ্রধানকে কেন তাদের আক্রমণ করতে হলো, সরাসরি কথা, সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করতে হলো কারণ আগস্ট থেকে দেখবেন হাসনাত আব্দুল্লাহরা সকল জায়গায় রদবদল ঘটিয়ে ফেলেছেন। হাইকোর্ট, আপিল বিভাগ, মানে সুপ্রিম কোর্ট পুরো মানে খোলনলচে, প্রধান বিচারপতি থেকে তারা খোলনলচে বদলে ফেলেছেন। হাইকোর্টের সামনে গিয়ে মিছিল করে, দাবি করে, ডেডলাইন দিয়ে তারা সচিবালয়ে পদায়ন, পদোন্নতি, নিয়োগ, চাকরিচ্যুতি, কাকে ওএসডি করা হবে, কাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এই পুরো তালিকা তারা নির্মাণ করেছেন। বাংলাদেশের পুরো সংবাদ মাধ্যম তারা ঢেলে সাজিয়েছেন। আর বাংলাদেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এসব ঘটনা ঘটেছে। কিন্তু ধরুন সেই, তার মানে সারা বাংলাদেশ জুড়ে আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, মানে পুরো খোল নলচে সকল কিছু পাল্টে ফেলেছেন। এবং তার নেতৃত্ব কে দিয়েছেন? সামনের মুখকে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ পুলিশে তো বটেই, মানে পুলিশ তো যখন আগস্টে শেখ হাসিনা পদচ্যুত হয়েছেন তখন তারা হত্যায়, থানা আক্রমণে, অস্ত্র লুটে এবং পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এই অভিযোগে তারা জর্জরিত। পুলিশ বাহিনীর কথা আমি বাদই দিলাম। তো তাহলে দেখুন সকল কিছুর খোল নলচে পাল্টে ফেলে তাদের লোক তারা বসিয়েছেন। তো তাদের লোক মানে কারা? যারা ফ্যাসিস্টের দোসর নয়। তাদের লোক মানে কারা? যারা ভারতের ইমপ্ল্যান্টেড নয়। তাদের লোক মানে কারা? তাদের লোক মানে যারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ নয়। কোথায় তারা সেটা পারে নাই? তারা সেটা পারে নাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে। 3 বাহিনী প্রধান শেখ হাসিনা যাদের বসিয়ে গিয়েছিলেন তারাই আছেন। তো এখন দেখুন এই সামরিক বাহিনী তো আমি মনে করি আগস্ট মাসে একটা কু অনুষ্ঠান করেছে, কারণ তারা সরকারের 3রা আগস্ট সেনাপ্রধানের সঙ্গে জুনিয়র অফিসারদের দরবারে সেনাপ্রধানের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে তারা আর সরকারের নির্দেশে কোনোভাবে ছাত্র জনতার আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করবে না এবং তারা শক্তি প্রয়োগ তো করবেই না। তো এই পরিস্থিতিতে তারা 4 আগস্ট মানে 4 তারিখ আগস্টে তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সে সময়কার সরকারের সর্বোচ্চ পর্যায়ে যদি বা বলেছে যে তারা মার্চ টু ঢাকা, মানে ঢাকা অভিমুখে ছাত্র জনতার যে মিছিলের ঘোষণা সেটা প্রতিহত করবে, তারা ঢাকার পকেটগুলো আটকাবে, কিন্তু তারা আসলে নিষ্ক্রিয় ছিল, তারা কোনো সেই দায়িত্ব পালন করেনি। কিন্তু কেন এই সামরিক বাহিনীর যে কু ঘটে গেছে সে কথা কেন সেনাবাহিনীই বলে না, বা সে কথা কেন শেখ হাসিনাই বলেন না?